আপনাকে মেসেজ দিচ্ছে যে আমাকে এই জায়গায় এই কাজটা করো, রাইট? আচ্ছা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আবারও শুরু করছি আমাদের এই সেশন। প্রিভিয়াস আমাদের হোমওয়ার্ক ছিল সবারই যে আমরা যে এক্সেল থেকে ওয়ার্ডে লিংক করে যে আমরা তথ্য নিয়ে এসেছিলাম ডাটা দিয়ে, যে ব্যাংক এনওসি বা অন্য যে কোনো তথ্য, এটা কেউ কি আমরা প্র্যাকটিস করেছি বা কোনো কোশ্চেন আছে কিনা, কোনো কোয়ারিজ আছে কিনা, কোনো ডিফিকাল্টিস কেউ ফেস করেছি কিনা, যদি থাকে সেগুলো বলতে পারেন। আচ্ছা আচ্ছা, আমি বলেছি যে আপনি শুরু করেন, ঠিক আছে? আজকের ক্লাস আপনি স্টার্ট করেন। প্রিভিয়াস ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন নেই? না না না, এখন পর্যন্ত ওই ধরনের কোনো কোয়ারিজ আসে নাই, এজন্যই বলছি যে আপনি শুরু করেন। পরবর্তীতে যদি কেউ কোনো কোশ্চেন করে সেটাও আর কি জানানো হবে। হ্যাঁ, তবে সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি, কিন্তু ওই স্ক্রিনটা মেবি আপনার এখন ক্লিয়ার। দেখেন, এইখানে আমি একটা পিআই ওপেন করেছি, এখানে একটা পিআই আছে, দেখেন এই পিআইটা। এখন এই পিআই এ আমরা এইখানে এন্ট্রি দিব এবং এইখানে আসলে কি তথ্য আমাদের মানে সকল তথ্য আছে কিনা সেটাও আমরা এখান থেকে বের করব। হ্যাঁ, তো এই হচ্ছে আমার এক্সেলটা দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। জি জি জি। বিপদে সাউন্ড করতেছে, আমরা সবাই মিউট হয়ে নি, জাস্ট কথা বলার সময় একটু আনমিউট হব। দেখো, এই যে যেহেতু আমরা গার্মেন্টস ট্রেডের এবং আমাদের যেহেতু ব্যাক টু ব্যাক এলসি বেশি, তো আমাদের ব্যাক টু ব্যাক এলসিতে যেটা দেখতে হয় আমাদের অ্যাপ্লিকেশনে, কিন্তু আমরা কোন কন্ট্রাক্টের এগেইনস্টে এলসি করব সেই কন্ট্রাক্টের নাম্বার এবং ডেট কিন্তু মেনশন করতে হয়। হ্যাঁ, বা এছাড়াও আমরা আমাদের রিপোর্টিং পারপাসে কোন কন্ট্রাক্টের এগেইনস্টে কতটুকু ব্যাক টু ব্যাক হচ্ছে সেই রেকর্ডটাও কিন্তু রাখতে হয়, কারণ আমাদেরকে কিন্তু ব্যাক টু ব্যাক এলসির একটা লিমিটেশন দেওয়া আছে, যে বিষয়ে আমরা এর আগেও আলোচনা করেছিলাম। তো দেখেন, আমি আমার স্টেটমেন্ট যেটা ডিজাইন করেছি সেটা সর্বপ্রথমে আমি রেখেছি সেলস কন্ট্রাক্ট বা মাস্টার এলসি স্ট্যাটাস। এই স্ট্যাটাসের এখানে আমি কোনো ফর্মুলা বসাই নেই। এইখানে দেখেন আমি একটা নোট দিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা নোট আসছে। সবাই কি দেখতে পাচ্ছেন? নোট। হ্যাঁ, দেখা যাচ্ছে। এইখানে আরাফাত ভাই, আপনি কন্টিনিউ করেন, আমরা যদি না বুঝি আমরা রেজ করব, ঠিক আছে? ঠিক আছে, আপনি চালিয়ে যান। কন্টিনিউ করছি। এইখানে যে নোটটা আছে সেই নোটে আমি দেখেন এখানে বলে দিয়েছি যে অ্যাপ্লাই ফর্মুলা অফ এক্স লুকআপ অর ইনডেক্স ম্যাচ টু গেট দ্য এলসি স্ট্যাটাস। আমরা যখন সেলস কন্ট্রাক্ট বা মাস্টার এলসি স্টেটমেন্ট রাখি তখন সেইখানে অবশ্যই তো আমরা একটা স্ট্যাটাসের ঘর রাখি যে এই সেলস কন্ট্রাক্টটা কি লাইভ আছে নাকি এক্সপায়ার্ড হয়ে গেছে, এই স্ট্যাটাসটা রাখি না? তো এই স্ট্যাটাসটা এইখানে সবাই এই ফরম্যাটে, এইখানে আমি কোনো সূত্র অ্যাপ্লাই করি নেই। এখানে সবার জন্য একটা নোট দিয়ে দিছি যে এখানে এক্স লুকআপের ফর্মুলা দিয়ে আপনাদের স্টেটমেন্ট থেকে এখানে ডাটা প্রেজেন্ট করাবেন। এতে কি হবে, এইটার রিজনটা কি? মনে করেন আপনি এখানে কোনো সেলস কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার সাথে সাথে আপনার সেই সেলস কন্ট্যাক্টটা এখনো লাইভ আছে না এক্সপায়ার্ড হয়ে গেছে, এই তথ্যটা কিন্তু আপনার কাছে অটোমেটিক চলে আসবে সেলস কন্ট্রাক্ট স্টেটমেন্ট ওপেন করা ছাড়া। তাহলে আপনার ব্যাক টু ব্যাক এলসি খোলার ক্ষেত্রেও ডিসিশন নিতে সুবিধা হবে। সবাই বিষয়টি ক্লিয়ার? এই ঘরের রিজনটা হ্যাঁ, আবার একটু রিপিট করেন প্লিজ। সবার প্রথমেই আমি দেখেন যে হেডিংটা দিয়েছি সেটা হচ্ছে সেলস কন্ট্রাক্ট বা এমএলসি স্ট্যাটাস। এই সেলস কন্ট্রাক্ট বা এমএলসি স্ট্যাটাসটা কি? আমরা আমাদের সেলস কন্ট্রাক্টের বা এমএলসি স্ট্যাটাস যেটা আছে, আমাদের স্টেটমেন্ট যেটা আছে, সেই স্টেটমেন্টে আমাদের সেলস কন্ট্রাক্টের প্রেজেন্ট স্ট্যাটাসটা কি সেটা আমরা এখানে এক্স লুকআপ অথবা ইনডেক্স ম্যাচ সূত্র ব্যবহার করার মাধ্যমে এখানে প্রদর্শিত করব। তো এক্স লুকআপ এবং ইনডেক্স ম্যাচ কিভাবে ব্যবহার করবেন এটার উপরে আমরা একটা অনেক বড় ক্লাস করিয়েছি। দুই দিন মনে হয় এই বিষয়টা নিয়ে আলাপ করেছিলাম শফিকুল ভাই, যতটুকু মনে আছে 2 দিন করেছিলাম ক্লাস নেওয়া হয়েছিল। তো যারা সেই ক্লাসের ভিডিও এখনো দেখেন নাই আমাদের চ্যানেলে দেওয়া আছে, সবাই সেখান থেকে দেখে নিয়ে এখানে এটা অ্যাপ্লাই করেন। এর পরবর্তীতে দিয়েছি বায়ারের নেম, পরবর্তীতে দিয়েছি সেলস কন্ট্যাক্ট নাম্বার। এই যে সেলস কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়েছি এ।
ভাইয়া এখানে এই যে সেলস কন্ট্রাক্ট বা মাস্টার এলসি নাম্বারের স্ট্যাটাসটা কি আমি এক্সপায়ার ডেট দিলে কি আমার জন্য বেটার না অন্য কিছু দিয়ে, যেমন এখন আপনি আপনার স্টেটমেন্টে যেভাবে রাখতেছেন সেটাই বেটার। যেমন আমি আমার স্টেটমেন্টে কিন্তু আমার যে সেলস কন্ট্রাক্ট স্টেটমেন্ট আছে সেখানে আমি একটা ঘরই রেখেছি সেলস কন্ট্রাক্ট স্ট্যাটাস। ওইটার এক্সপায়ারি ডেট শেষ হয়ে গেলে সেটাকে এক্সপায়ার্ড হিসেবে আপডেট করে দিচ্ছি, এক্সপায়ারি ডেট থাকলে লাইভ হিসেবে আপডেট করতেছি, মানে শিপমেন্ট ডেট থাকলে, বুঝছেন? এখন আপনি যদি মনে করেন যে আপনার স্টেটমেন্টে এরকম কোনো ঘর নেই, বাট আপনার স্টেটমেন্টে সেলস কন্ট্রাক্টের এক্সপায়ারি ডেটের ঘরটা আছে, আপনি সেই সেলস কন্ট্রাক্টের এক্সপায়ারি ডেটের ঘরটা এখানে ডাটা এক্স লুকআপ বা ইন্ডেক্স ম্যাচের মাধ্যমে এখানে প্রদর্শিত করেন, তাহলে আপনি বুঝতে পারবেন। মনে করেন আজকে হচ্ছে 12/8/2025, বাট আপনি যে সেলস কন্ট্রাক্টের এগেইনস্টে সাপোজ মনে করেন আপনার কাছে একটা পিআই এসেছে আপনার কাছে, যেটা আপনার এমন একটা সেলস কন্ট্রাক্টের এগেইনস্টে করতে হবে যেটার এক্সপায়ারি ডেট আজ থেকে 2 দিন আগে শেষ হয়ে গেছে, এরকম ভুল হইতে পারে না? সারোয়ার ভাইয়ের একটা প্রশ্ন ছিল, হ্যান্ড রেজ করেছে। জি সারোয়ার ভাই। জি আচ্ছা, এইদিকে একটা প্রশ্ন হলো, এখানে কি আমার এই যে সেলস কন্ট্রাক্টটা যদি আমি এলসি ওপেন করি, সেখানে আমার কতটুকু এলসি ওপেন হয়েছে, আমার একটা লিমিট থাকলো, মনে করেন 70%, আমি মনে করেন 70% হয়ে গেলে আর আমি এলসি ওখানে একটা রেড সিগন্যাল দেখাবে, এরকম কোন সিস্টেম করা যাবে? রেড সিগন্যাল সিস্টেম আপনি যেটা বলছেন ওটাও করা যাবে, আর অলরেডি আমার এখানে আমি একটা সিস্টেম ডেভেলপ করে রেখেছি, সেটা দেখাই আপনি যেটা বলছেন। এই যে দেখেন এখানে এই যে সেলস কন্ট্রাক্টের আমরা যেখান থেকে ডাটা এন্ট্রি শুরু করব একটা পিআই পাওয়ার পরে, সেখানে সবার উপরে এখানে কি দেখতে পাচ্ছেন, টোটাল ব্যাক টু ব্যাক এলসি ভ্যালু, রাইট? এরপরে একটা ডলার সাইন আছে, এরপরে আছে গিয়ে হলো ব্যাক টু ব্যাক পার্সেন্ট, এরপরে 0% দেওয়া আছে। হ্যাঁ দেখেন, আমরা যখন এইরকম রিলেটেড স্টেটমেন্ট মেনটেন করি তখন আমরা কিন্তু মোস্টলি ক্ষেত্রে ডাটা ফিল্টারিং করেই কিন্তু আমরা আমাদের স্টেটমেন্টটা ফিল করি, কারণ একটা স্টেটমেন্টে কিন্তু আমাদের যদি 20টা কন্ট্রাক্ট থাকে 20টা কন্ট্রাক্টের আমরা পিআই গুলা এলসি গুলা একটা স্টেটমেন্টে রেকর্ড রাখি, রাইট? জি। এই যে দেখেন, এখন আমি যদি এখানে মনে করেন আমার এ কন্ট্রাক্টের একটা পিআই এসেছে, আমি সেটা এন্ট্রি দিব, আমি এটা এখানে ফিল্টার করে নিলাম এ। ফিল্টার এ করার সাথে সাথে এই যে ফিল্টার এ করার সাথে সাথে আমি যখন আমার এই সেলস কন্ট্রাক্টের ভ্যালু মনে করেন আছে $10 লাখ, হ্যাঁ, এবং আমি এখানে আপনাদেরকে দেখাই এই যে এবার এলসি ঘরের ভ্যালুটা আমি একটু ফিল করে আপনাদেরকে দেখাই। আমি এই যে 4টা এলসি এখানে 4টা এলসির ভ্যালু দিচ্ছি, মনে করেন একটার ভ্যালু হচ্ছে 80,000, একটার ভ্যালু হচ্ছে 70,000, একটার ভ্যালু হচ্ছে 60,000, একটা ভ্যালু দিয়ে দিলাম, এটা তো 6 লাখ হয়ে গেছে 60,000 এর জায়গায়, 1 মিনিট, আর একটা ভ্যালু দিয়ে দিলাম সাপোজ একেবারে ছোট 4,000। এই যে আমি যে 4টা এলসি যে করেছি না, দেখেন আমি এখানে সেলস কন্ট্রাক্টটা ফিল্টার করার সাথে সাথে আমার এই সেলস কন্ট্রাক্টের এগেইনস্টে এখন পর্যন্ত কত ডলারের এলসি হয়েছে এবং সেটা কত পার্সেন্ট, এটা কিন্তু আপনি যখন পিআই নিয়ে ডাটা এন্ট্রি করতে যাবেন তখনই আপনার কাছে প্রদর্শিত থাকবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন হলো, পিআই তো আসলে একাধিক পিআই নিয়ে তো অনেক সময় এলসি হয়, হ্যাঁ অনেক পিআই নিয়ে, মানে 8-10টা, বা যেমন লাস্টে গতকাল তো আমার মানে 23টা পিআই নিয়ে এলসি ওপেন হয়েছে লোকাল অ্যাক্সেসরিজ, হ্যাঁ, সেক্ষেত্রে সব ডাটা গুলো তো আমি এলসি আকারে রাখি, একটা এলসির এগেইনস্টে এভাবে হয়ে আমি রাখি, সব পিআই তো আমি ইনপুট যেই পিআই ইনপুট ডাটাটা আলাদা দেই, এখানে পিআই এই সবগুলো ডাটা আমি কিভাবে সব তো ভ্যালু লিখবো না, আমি একসাথে একটা ভ্যালু লিখবো, এই একটা সেলে একটা ঘরে কি সব ইনফরমেশন ধরবে? একটা সেলে বলতে আপনি কি মানে যে জিনিসটা বলতে চাচ্ছেন আমি বিষয়টা এখনো ক্লিয়ার না। মনে করেন আমার 23টা পিআই ইনফরমেশন তো দিয়ে আমি ওই সবগুলো আমি ডাটা ইনফরমেশন কালেক্ট করব না, সবগুলা সেলের মধ্যে দিলেও আমার ওই ডাটাটা কভার করে নেবে ব্যাক টু ব্যাক লিমিটের। সবগুলা সেল বলতে সারোয়ার ভাই, সবগুলা সেল বলতে আমি এইখানে এই যে ব্যাক টু ব্যাক লিমিটের যে বিষয়টা, এইটা কিন্তু আমি ম্যাচ করেছি, এইটা কিন্তু আমি করেছি আপনার ব্যাক টু ব্যাক এলসি ভ্যালুর সাথে। আপনার 23টা পিআই এর মিলিয়ে আপনি একটা এলসি করেছেন, ভেরি গুড, বাট এই আপনার এলসি ভ্যালু তো আপনি যখন এলসি ভ্যালু রেকর্ড রাখতেছেন আপনার টোটাল 23টা পিআই এর সাম হচ্ছে আপনার একটা এলসির ভ্যালু, রাইট? জি, একটা এলসি ভ্যালু। আর এইখানে যে পার্সেন্টেজ দেখাচ্ছে যে এই কন্ট্রাক্টের এগেইনস্টে আমার কত পার্সেন্ট ব্যাক টু ব্যাক ওপেন হয়ে গিয়েছে, এই পার্সেন্টেজটা কিন্তু সে আমাকে এলসি ভ্যালুর ভিত্তিতেই দেখাচ্ছে, সে আমাকে পিআই ভ্যালুর ভিত্তিতে দেখাচ্ছে না, আমি পিআই ভ্যালুর বেস ধরে এটা রাখি নাই।
আচ্ছা আচ্ছা, আমি সেটাই জানতে চাচ্ছি, এলসি ভ্যালুটা হলে সবচেয়ে ভালো হয় না? হ্যাঁ, আমি এখানে এলসি ভ্যালু বেস দিয়ে এটা সেট করে রেখেছি এবং এই সিস্টেমে আমি কাজ করি, বুঝছেন? মানে আচ্ছা 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 হাতে পায়ে আমি যখন পিআই এন্ট্রি দিতে নিব তখনই আমি জেনে যাব যে আমার এখানে ব্যাক টু ব্যাক করার লিমিট আছে কি নাই। আচ্ছা, আগে আমাকে এটা শিওর হতে হবে, দেন আমি ব্যাক টু ব্যাক করব, ব্যাক টু ব্যাক প্রসেসে যাব, রাইট? তো আসলে সেলস কন্ট্যাক্টের ডাটার সাথে সেলস কন্ট্যাক্টের ডাটাও এখানে আছে এবং এই সেলস কন্ট্যাক্টের ডাটার সাথে আপনার এলসি ভ্যালুটা পার্সেন্টেজও লিংক আছে এখানে। জি এই বিষয়টা কি ক্লিয়ার? জি ইনশাআল্লাহ ঠিক আছে। সামনের দিকে আমরা আগে গেলে আমরা আরেক কোশ্চেন চালু করব। এই বিষয়টা যেহেতু ক্লিয়ার, এবার আমরা একটু সামনের দিকে যাই। এবার আমরা চলে যাই পিআই এন্ট্রিতে। এই যেমন দেখেন এটা আমাদের একটা পিআই, এই পিআইটা আমি এখন এন্ট্রি দিব। তো এই পিআই আমাদের সাপ্লায়ার হচ্ছে এবিসি টপনি ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট কোম্পানি লিমিটেড, রাইট? তো এইটার জন্য দেখেন সবার প্রথমে আমার কি আছে এখানে ফাইল রেফারেন্স নাম্বার। ফাইল রেফারেন্স নাম্বার হিসেবে আমি যে নাম্বারটি ব্যবহার করি সেটাই আমি আপনাদেরকে দেখাই। ফাইল রেফারেন্স হিসেবে আমি সবসময় এই যে একটা কন্ট্যাক্টের এগেইনস্টে আমি কয়টা ব্যাক টু ব্যাক করতেছি এটা রেকর্ডের জন্য আমি কি করি, আমার প্রথম পিআই পেলেই আমি দিই ব্যাক টু ব্যাক 1, এইভাবে করে পরবর্তী যতগুলা পিআই আসে কন্টিনিউ হতে থাকে। সবাই ক্লিয়ার বিষয়টা? আমি ফাইল রেফারেন্স নাম্বারটা এইভাবে দিই এবং স্ট্যাটাস কি পিআই পাওয়ার সাথে সাথেই আমার এখানে দেখেন টোটাল 4টা স্ট্যাটাস আমি আপডেট করে রেখেছি। একটা হচ্ছে পিআই রিসিভ, দ্বিতীয়টা হচ্ছে কভার নোট অ্যাপ্লাইড, তৃতীয়টা হচ্ছে এলসি অ্যাপ্লাই, চতুর্থটা এলসি ওপেন। পিআই পাওয়ার সাথে সাথে আমার স্ট্যাটাস আপডেট করি যে পিআই রিসিভড। এরপরে সাপ্লায়ারের নেম, এই যে সাপ্লায়ারের নেম এবিসি ইম্পোর্ট লিমিটেড, এই যে দেখেন আমি এবিসি ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট কোম্পানি লিমিটেড ফিল করলাম। এরপরে যে সাপ্লায়ারের অ্যাড্রেস, সাপ্লায়ারের অ্যাড্রেসের জন্য আমি টোটাল 2টা ঘর রেখেছি, কারণ বেশ কিছু সময় দেখা যায় অনেক সাপ্লায়ারের অ্যাড্রেস অনেক বড় হয়, এক লাইনে দিতে চাইলে পসিবল হয় না অ্যাপ্লিকেশনগুলোতে বা ব্যাংকের এলসি অ্যাপ্লিকেশনের ফরম্যাটগুলোতে, তখন ওগুলোকে 2 লাইনে দিলে মানে একটু দেখতে সুন্দর দেখায়। এই কারণে আমি এখানে সাপ্লায়ারের ঘরে রেখেছি। এলসি রিসিভ স্ট্যাটাসটা একটু দেখতে পারি, মানে কয়টা স্টেপ? পিআই রিসিভ, কভার নোট অ্যাপ্লাই, ফরেনের হইলে যে কভার নোটটা অ্যাপ্লাই করেছে কিনা সেটা মনে রাখার জন্য এলসি অ্যাপ্লাই, যে আবেদন করা হয়েছে কিনা, সবশেষে এলসি ওপেন। আচ্ছা ওকে, থ্যাংক ইউ প্লিজ কন্টিনিউ। জি, এরপরে দেখেন রেখেছি সাপ্লায়ারের বিন। আমরা যদি ব্যাক টু ব্যাকের অধীনে কোনো লোকাল এলসি করি তাহলে সেক্ষেত্রে আমাদেরকে জানি আমরা পিআই এ সাপ্লায়ারের মানে এক্সপোর্টারের বিন নাম্বার থাকা লাগে এবং এলসিতেও এটা মেনশন করতে হয়, রাইট? এই কারণে এখানে রেখেছি সাপ্লায়ারের বিন নাম্বারের ঘর। এরপরে রেখেছি যে আমি যেটা করতেছি এটা কি আসলে এই এলসি বা টিটি বা আরটিজি যেটাই করতেছি এটা কি ফরেন নাকি লোকাল নাকি ইপিজেড। এই যে দেখেন এই যে ফরেন, লোকাল, ইপিজেড 3টা অপশন রেখেছি। এই 3টা জায়গা থেকেই তো আমরা মূলত এলসি গুলা করি। এরপরে রেখেছি কান্ট্রি অফ অরিজিন। তো এই যে অ্যাড্রেস পর্যন্ত তো এটা যেহেতু ফরেন পিআই এখানে বিন নাম্বার থাকবে না, তাই বিন নাম্বারের ঘরটা ব্ল্যাঙ্ক। এরপরে হলো এই যে কান্ট্রি অফ অরিজিন, কান্ট্রি অফ অরিজিন। এখন আমরা এই পিআই এ দেখবো যে কান্ট্রি অফ অরিজিন আছে কিনা। আমি পিআইটা আরেকটু জুম করলাম। হ্যাঁ, সবাই কি বুঝতে পারতেছেন পিআইটা এখন? এই যে দেখেন পিআই এর ঠিক এই জায়গাটা কান্ট্রি অফ অরিজিন দেওয়া আছে। এই যে কান্ট্রি অফ অরিজিন হচ্ছে চায়না, তো এই যে কান্ট্রি অফ অরিজিন আমি দিয়ে দিলাম চায়না। এই যে পিআই নাম্বার দেওয়া আছে, এই যে পিআই নাম্বারটা আমরা এখানে দিয়ে রেখেছি। এরপরে পিআই এর ডেট দিয়ে দিলাম। এরপরে কি পিআই এর ভ্যালিডিটি ডেট। আমরা সকলেই জানি যে পিআই একটা ভ্যালিডিটি ডেট থাকতে হয়, নাহলে কিন্তু ব্যাংক থেকে অবজেকশন করে। তো এই পিআই এখন আমরা ভ্যালিডিটি ডেটটা খুঁজবো যে এটা কোথায় আছে। এই পিআই আমি বলেই দিই, এই পিআই আমি কোনো ভ্যালিডিটি ডেট রাখি নাই। ভ্যালিডিটি ডেটটা ছিল, আমি সেটা কেটে দিয়েছি বোঝানোর জন্য। তাহলে এই পিআই যে ভ্যালিডিটি ডেট নাই, তাহলে এই যে আপনি একটা মার্ক করলেন যে আপনি একটা অপশন খুঁজতেছেন সেটা খুঁজে পাচ্ছেন না, ঠিক না? এইটাকে আপনি এইভাবে করে হলুদ মার্ক করতে পারেন যাতে বোঝা যায় যে এই পিআই আপনার ফলটা কোথায় কোথায়। অ্যাপ্রুভ পিআই রিসিভ ডেট, এখানে মনে করেন আমি একটা অ্যাপ্রুভ পিআই রিসিভ ডেট এখানে দিয়েছি, সেটা দিয়ে দিলাম। মনে করেন পিআই ডেট ছিল কত? পিআই ডেট ছিল 7 জানুয়ারি। তাহলে আমি অ্যাপ্রুভ পিআই রিসিভ ডেট দিয়ে দিলাম 1/10। এরপরে পিআই এর যে কারেন্সিটা আছে, কারেন্সি কোড, সেই কারেন্সিটা কি? আমি দেখতে পাচ্ছি আমার পিআইটা হচ্ছে ইউএস ডলারে, তাহলে আমার কারেন্সি হচ্ছে ইউএসডি।
এই যে ইউএসডি। এরপরে কি ইনকোটাম, আমার এই পিআই এর ইনকোটাম কি, এখন আমরা এটা পিআই এ দেখব, সার্চ করব। আমার এই পিআই এর ইনকোটাম এই যে দেখেন টার্মস এন্ড কন্ডিশন এটা দিয়েছে সিএফআর বা সিপিটি চিটাগাং/ঢাকা বাংলাদেশ, চিটাগাং/ঢাকা বাংলাদেশ। অর্থাৎ আমার এই পিআই এর ইনকোটাম টোটাল দুইটা, সিএফআর অথবা সিপিটি। তাই এইখানে আমি কি করব, দেখেন সিএফআর/সিপিটি সিলেক্ট করব। সিএফআর/সিপিটি সিলেক্ট করার সাথে সাথে ফ্রেটের ঘরে দেখেন একটা মেসেজ শো করতেছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন মেসেজটা? জি হ্যালো, হ্যাঁ দেখতেছি ভাই। জি দেখা যাচ্ছে। এই বিষয়টা তো সবাই অবগত আছেন যে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী আপনার ইনকোটার্মস যদি সিএফআর/সিপিটি হয় ইম্পোর্টের ক্ষেত্রে, তাহলে কিন্তু অবশ্যই পিআই এ একটি অ্যাপ্রক্সিমেট ফ্রেট মেনশন করতে হবে, বাধ্যতামূলক। এটা তো সবাই অবগত আছেন। জি জি আমরা অবগত। এই কারণেই দেখেন আমার এটা এক্সপোর্টের ক্ষেত্রেও বাধ্যতামূলকভাবে আপনার যখন সিএফআর বা সিপিটি হয় ওইখানে একটা ফ্রেট ভ্যালু দেখাইতে হয়। হ্যাঁ, ফ্রেট এখন দেখেন এই যে যেহেতু সিএফআর বা সিপিটিতে আমরা জানি ফ্রেট চার্জ থাকতে হয়, এই স্টেটমেন্টটা আসলে শুধুমাত্র এক্সপিরিয়েন্সদের জন্যই বেসিস করে ডিজাইন করা না। এটা আমি ডিজাইন করেছি এক্সপিরিয়েন্স এবং নিউকামার দুইজনের কথা চিন্তা করেই। আমাদের ফ্যাক্টরিতে মনে করেন এখন নতুন একজন ব্যক্তি আসছে, তাকে হয়তো অনেক কিছু বুঝাই দিছি, বাট প্রথম দিকে তার পক্ষে কিন্তু সবকিছু মনে রাখা একটু কষ্টকর হতে পারে না? বাট এইরকম মেসেজ যখন থাকবে আমাদের চেক লিস্টে, তখন কি এই জিনিসগুলো খুব সহজে ভুল হবে? জি না। হ্যাঁ, তাহলে দেখেন ইনকোটাইমের পরে আমি আগালাম। ইনকোটাইমের পরে দেখেন আমি খুঁজতেছি, যেহেতু এটা সিএফআর/সিপিটি, এটার এফওবি ভ্যালু কি, আমরা এখন এটার এফওবি ভ্যালু খুঁজতেছি। কিন্তু এই পিআই এ দেখেন সাপ্লায়ার এফওবি ভ্যালু দেয় নাই, সে সরাসরি সিএফআর এবং সিপিটি ভ্যালু দিয়ে দিছে। কত দিছে? ৮০,১৮৩.৫৫। তা আমি টোটাল এলসি ভ্যালু পিআই ভ্যালুর ঘরে আমি চলে গেলাম। ৮০,০০০ এই যে টোটাল এলসির ভ্যালুর ঘরে আমি কি করলাম, এটা টাইপ করে দিলাম ৮০,১৮৩.৫৫। এবং সেই সাথে দেখেন সে এইখানে যেহেতু ফ্রেট চার্জ তাকে দেখাতে হবে, সে এইখানে কিন্তু একটা ফ্রেট চার্জ দেখিয়েছে যে অ্যাপ্রক্সিমেট ফ্রেট $৯৫০। এই $৯৫০ এই যে আমাদের যে মেসেজটা দেখাচ্ছে, এই মেসেজের ঘরে আমরা এখন টাইপ করে দিব। টাইপ করে দিয়ে এই যে সিএফআর/সিপিটি থেকে ফ্রেট চার্জটি বিয়োগ দিয়ে দিলে আমার এফওবি ভ্যালু বের হয়ে আসলো। তাহলে আমার পিআইটা পূর্ণাঙ্গ। এরপরে এখানে হচ্ছে আইটেম। তো আমার এই পিআই আইটেমটা কি? আমার এই পিআই দেখেন এখানে আইটেম হচ্ছে ফেব্রিক এন্ড অ্যাকসেসরিজ। তাই আমি এখানে দেখেন এখানে আমার অনেক রকমের অপশন দেওয়া আছে। আমরা যে সকল আইটেম নিয়ে কাজ করি সেই আইটেমেরই আমি একটা ড্রপ ডাউন মেনু এখানে করে রেখেছি। এক হচ্ছে ফেব্রিক, দ্বিতীয় অ্যাকসেসরিজ, তৃতীয় ফেব্রিক এন্ড অ্যাকসেসরিজ, চতুর্থ আমরা গার্মেন্টসের ফেকডাউনও মাঝে মধ্যে ইম্পোর্ট করি। তারপরে আমরা বিভিন্ন রকম সার্ভিস রিলেটেড পেমেন্টও করি, লাইক ডাইং, ওয়াশিং, এমব্রয়ডারি, প্রিন্টিং। তো আমি এইগুলো সব ড্রপ ডাউন করে রেখেছি। যেহেতু আমার এটা ফেব্রিক এন্ড অ্যাকসেসরিজ, এই যে ঠিক এইভাবে আমি ফেব্রিক এন্ড অ্যাকসেসরিজ সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে দেখেন আমার এই পিআই এ টোটাল আইটেম আছে কয়টা? টোটাল এখানে? চারটা। এই যে এখন আমরা কি করব, এই যে দেখেন এই চারটা তথ্য আমরা এখানে, আমি একেবারে পুরা আমার স্টেটমেন্টটা কিন্তু পুরা ডিটেইল ওরিয়েন্টেড। কারণ ডিটেইল ওরিয়েন্টেড থাকলে পরবর্তীতে আপনার রিপোর্টিং এবং আপনি যে অটোমেশন ফরম্যাটগুলো করবেন সেটাতে আপনার অনেক উপকার হবে। তো দেখেন এইটা আমি এই চারটি ইনফরমেশন কিভাবে এন্ট্রি করেছি। এখানে প্রথম ফেব্রিকের ডেসক্রিপশনটা দিয়েছি। পিআই অনুযায়ী প্রথম ফেব্রিকের ডেসক্রিপশন হচ্ছে 100% রিসাইকেল পলিস্টার ওভেন পিইউ কোটেড ফেব্রিক। এটার কনস্ট্রাকশন হচ্ছে এই যে কনস্ট্রাকশন, এটার ফেব্রিকের উইথ হচ্ছে এত সিএম এবং জিএসএম হচ্ছে এত। আমি অলরেডি আমাদের গার্মেন্টস ট্রেডে সব থেকে বড় সমস্যা হয় ফেব্রিকের এইচএস কোড বাইট করতে। এটার উপরে আমি কিন্তু একটা এইচএস কোডের ভিডিও করেছিলাম, আপনারা কি সেটা দেখেছিলেন সবাই? কিভাবে দেখেছি সঠিক এইচএস কোড করা যায়, বা একটা ইনভয়েসে বা পিআইতে কি সকল তথ্য অবশ্যই থাকতে হবে ফেব্রিকের সঠিক এইচএস কোড পাওয়ার জন্য। সবাই দেখেছিলেন তো? জি জি দেখেছি। এই ফেব্রিকের এইচএস কোড এখন আমাকে কে বের করে দিতে পারবেন? ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করে কে জয়েন করেছেন আজকে? না আসলে ল্যাপটপ
নেই, মোবাইলে সবাই কি মোবাইলে? মোবাইলে আছে। হ্যাঁ, কনস্ট্রাকশনটা আবার একটু দেখেন, বলে দিচ্ছি। আমি কনস্ট্রাকশনটা দেখাচ্ছি, আমি ফেব্রিক ডেসক্রিপশনটা আবার দেখাচ্ছি। এই ফেব্রিক ডেসক্রিপশন থেকে আমাকে এখন এইচএস কোড কে বের করে দিতে পারবে বা এইচএস কোড কে বলতে পারবে? দেখি, শহীদুল জয়েন করছেন? দেখি আমি পারি কিনা। শহীদুল ভাই, আপনি বলেন তো এই ফেব্রিকের এইচএস কোডটা কি হবে? ওভেন ফেব্রিক না, পিইউ কোটেড ওভেন ফেব্রিক, কোটিং ফেব্রিক। ওভেন ফেব্রিক, কোটিং ফেব্রিকের কিন্তু এইচএস কোড 2টা থেকে 3টা ক্রাইটেরিয়া ভেদে। হ্যাঁ হ্যাঁ, আমি এই হিন্টসও দিয়ে দিলাম। এইটা ওই পলিস্টার শব্দটা আমরা ভুলে যাই, রিসাইকেল পলিস্টার উইথ বা জিএসএম সবই ভুলে যাই, কারণ কোটিং ফেব্রিকের উইথ জিএসএম নিয়ে কোনো লিমিটেশন নেই, বাট কোটিং ফেব্রিকের জন্য একটা আলাদা এইচএস কোড আছে। এই এইচএস কোডটা কে বলতে পারবেন? আমি সামনে আগাই, আমাদের ক্লাসের মনে হয় 10-12 মিনিট আছে, আমি আগাই। পিইউ কোটেড ওভেন ফেব্রিকের এইচএস কোড হচ্ছে 5903-2090। দেখেন এইখান থেকে আমি আমার এই পিআইটা দেখেন, আমি এখান থেকে কি করছিলাম, আমার লাইন আইটেম ছিল 4টা, পিআই টোটাল 4টা লাইন আইটেম এন্ট্রি দিয়েছি। প্রতিটা আইটেম এন্ট্রি দেওয়ার রিজন হচ্ছে এটা পরবর্তীতে আমাদেরকে আমাদের রিপোর্টিং এ হেল্প করবে, প্লাস এটা আমাদের পরবর্তীতে ইউডি করতেও হেল্প করবে, কারণ ইউডিতে কিন্তু আমাদেরকে প্রতিটা আইটেমের ফুল ডেসক্রিপশন ইউডিতে মেনশন করতে হয়, এটা তো আমরা সকলেই জানি। জি জি, তো এইভাবে করে আমরা যখন এলসি করি তখনই যদি পিআইটা একবার এইভাবে এন্ট্রি দিয়ে নিতে পারি, পরবর্তীতে কিন্তু আমাদের ইউডি করতেও সময় কম লাগবে এবং ভবিষ্যৎ রিপোর্টিংটাও ইজি হবে। তারপরে দেখেন এই যে এরপরে কি করেছি, এই যে একটা স্কোর সম্পর্কে আমি একটু আগাই, হ্যাঁ, যেহেতু সময় কম। এরপরে দেখেন এই যে এই দুইটা ফেব্রিক, যেহেতু এই ফেব্রিকের ঘরে আমি ফেব্রিকের জন্য আলাদা একটা কোয়ান্টিটির ঘর রেখেছি। এই যে দেখেন কোয়ান্টিটি ইন ইয়ার্স অথবা মিটার, এবং আমাদের এই ফেব্রিকটার মানে ইউনিট হচ্ছে মিটার, তাই এখানে এই যে মিটার হিসাবে এন্ট্রি করে দিব। এই যে মিটার হিসাবে এন্ট্রি করে দিলাম। আমরা জানি ফেব্রিকের ক্ষেত্রে আমাদের ফেব্রিকের নিট ওয়েটটাও লাগে না? গার্মেন্টস ট্রেডে ফেব্রিকের ওয়েট লাগে না? জি জি লাগে। এখন এই যে দেখেন এখানে ফেব্রিকের ওয়েটের ঘর আমি রেখেছি, এই যে রাখলাম। ফেব্রিক শেষ পিএ, এরপরে চলে যাচ্ছে অ্যাকসেসরিজ ছিল আমার শেষের এই দুইটা আইটেম। এই যে অ্যাকসেসরিজ, এই শেষের দুইটা আইটেমের কোয়ান্টিটি হচ্ছে এটা, এবং এটার ইউনিট হচ্ছে একটা হচ্ছে পিস, একটা হচ্ছে সেট। স্ন্যাপ বাটনের এইচএস কোড কি কে বলতে পারবে এখানে? 9606-2021 9606 6, হ্যাঁ 6 পরে 20 21 11 10 আর 7 যদি হয় তাহলে হবে জিপার। 9607 হচ্ছে জিপার দিয়ে। ওইটা বুঝতে পারছি। 9606 বাটনের না, হ্যাঁ 4টা না 5টা, কিন্তু আমার স্ন্যাপ বাটনের কিন্তু কোড একটাই। স্ন্যাপ বাটনের এইচএস কোডটা কি? আমরা ভাই দুটো ইউজ করি, এটা হচ্ছে 9606 প্লাস্টিক আর মেটাল। 83টা হচ্ছে আপনার। আমার স্ক্রিনটা যেহেতু শেয়ার দিয়েছি, আমি এনবিআর এর ওয়েবসাইটে ঢুকতে পারতেছি না, নালে দেখাই দিতাম। স্ন্যাপ বাটনের এইচএস কোড হচ্ছে 9606-1000। স্ন্যাপ বাটন মেটাল হোক অথবা 1000 যেটাই হোক, স্ন্যাপ বাটনের এইচএস কোড 9606-1000। আমরা এইখানে একটু কনফিউজড হয়ে যাই বা পাজলড হয়ে যাই, যে কারণে এই প্রশ্নটা আমি রেখেছি। সেটা হচ্ছে আমরা যখন এই বাটনের এইচএস কোডের চ্যাপ্টারে যাই, তখন আমরা দেখি ওইখানে লেখা আছে ওই যে স্ন্যাপ ফাস্টনার, যেটাকে আমরা স্ন্যাপ বাটন হিসেবে জানি। এরপরে নিচে দেওয়া আছে প্লাস্টিক বা মেটালের এইচএস কোড। আমি একটু বলি, দেওয়া আছে প্লাস্টিক বা মেটালের এইচএস কোড। ওইটা কিন্তু স্ন্যাপ বাটনের বাইরে যে বুটামগুলো আছে সেগুলো প্লাস্টিক হইলে এইচএস কোড একটা, মেটাল হইলে এইচএস কোড একটা। কিন্তু আমরা কি করি, স্ন্যাপ বাটনের পাশেও যদি প্লাস্টিক বা মেটাল শব্দটা পাই, আমরা পাজলড হয়ে আমরা 10 বাদ দিয়ে তখন চলে যাই 21 এবং 22-এ। এটা টোটালি রং।
আজকে ক্লাসের মাধ্যমে জিনিসটা সবাইকে বলে দিলাম, যাদের ধারণা ছিল না এটা নোট করে নিয়েন। স্ন্যাপ বাটনের এইচএস কোড একটা, সেটা হোক মেটাল হোক প্লাস্টিক। আচ্ছা, এইচএস কোড পর্যন্ত গেলাম। আইটেম এই যে দেখেন এনবিআর এর ওয়েবসাইটে আমি ঢুকতে পেরেছি, আমি ঢুকে আপনাদেরকে দেখাই। এই যে বাটনের এইচএস কোডের ঘর হচ্ছে 9606। 9606 এই যে দেখেন প্রেস ফাস্টনার, স্ন্যাপ ফাস্টনার, প্রেস স্টার্ট এন্ড পার্টস দেয়ার অফ। এইটা হচ্ছে স্ন্যাপ বাটনের, এটা হচ্ছে পার্টস, মানে বাটনের পার্টস। হ্যাঁ, এটা হচ্ছে স্ন্যাপ বাটনের এইচএস কোডের ঘর। এটার পরে এই যে আরো যে 4টা এইচএস কোড আছে, এইগুলা স্ন্যাপ বাটন, মানে টিপ বোতাম ছাড়া। স্ন্যাপ বলতে টিপ বোঝানো হয়েছে। এবং স্ন্যাপ বাটনের ক্ষেত্রে সব সময় দেখবেন কোনো সময় পিস মেনশন থাকে না। স্ন্যাপ বাটনের সাথে ইউনিট অফ মেজারমেন্ট সব সময় থাকে সেট, কারণ ওইখানে 2টা থেকে 3টা আবার 4টা পার্ট মিলে একটা বোতাম হয়। বুঝতে পারছেন সবাই? সরি আরেকবার বলুন ভাই। স্ন্যাপ বাটন ওই যে এর আগে যে হাতে খুলে দেখা হলো 6টা মিলে একটা সেট। হ্যাঁ না, আমি সারাফাত ভাইকে বলতেছি হ্যাঁ ভাই, একবার ওটা পোস্ট স্টুড সকেট এরকম 4টা মিলে একটা সেট হয়, 2টা মিলে হয়, 3টা মিলে হয়। হ্যাঁ হ্যাঁ, স্ন্যাপ বাটনের ক্ষেত্রে কিন্তু এই কারণে সবসময় ইউনিট অফ মেজারমেন্ট থাকে সেট, কখনোই পিস লেখা আপনি পাবেন না। এটার রিজন হচ্ছে এইটাই যে এই পার্টগুলা ওইখানে 2টা 3টা 4টা 5টা পার্টও থাকতে পারে, পার্ট মিলে আপনার একটা কমপ্লিট বাটন। জি হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমরা সামনে আগাই। এরপরে দেখেন রেখেছি এলসি টেনর ডেজ। আমার এই যে পিআই এ গেলাম, আমার এই পিআই এর পেমেন্ট টার্ম কি? পেমেন্ট টার্মটা হচ্ছে দেখেন 90 ডেজ ফ্রম দ্য ডেট অফ অ্যাকসেপ্টেন্স। আমার পেমেন্ট টার্ম হচ্ছে 90 ডেজ ফ্রম দ্য ডেট অফ অ্যাকসেপ্টেন্স। এই যে পেমেন্ট টার্মটা আমি এখানে মেনশন করলাম। একটু ফাস্ট করেন শরাফত ভাই, হ্যাঁ, শেষের দিকে তো আপনি পূরণ করে যান। আমার এলসি টেনর ডেজ হচ্ছে কত? 90। এই যে 90 দিয়ে দিলাম। এরপর আমার এলসি ওপেনিং ব্যাংক, মনে করেন আমার এলসি ওপেনিং ব্যাংক হচ্ছে প্রাইম, দিয়ে দিলাম প্রাইম। এই যে 90 দিন এই পরবর্তী ঘরগুলোতে আমরা এন্ট্রি করে দিব প্রাইম। সাপ্লায়ারের ব্যাংকের নাম, এই যে এখানে সাপ্লায়ারের ব্যাংকের নাম হচ্ছে ব্যাংক অফ নিংবো। এই যে সাপ্লায়ারের ব্যাংকের নাম। সাপ্লায়ারের ব্রাঞ্চ হচ্ছে বেইজিং ব্রাঞ্চ। এই যে ব্রাঞ্চের ডিটেলসটা রাখলাম। এরপরে ব্যাংক অ্যাড্রেস, এই যে ব্যাংক অ্যাড্রেস, এই যে এটা এখানে এন্ট্রি করা আছে, আমি জাস্ট করতেছি। এরপরে কি অ্যাকাউন্ট নাম্বার, এখানে কিন্তু সাপ্লায়ারের ব্যাংকের নাম এন্ড অ্যাড্রেস এবং ব্রাঞ্চ অ্যাড্রেস দেওয়া আছে, কিন্তু এখানে কিন্তু সাপ্লায়ারের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা নাই। এখন এই অ্যাকাউন্ট নাম্বার আমাদের কি দরকার আছে নাকি নাই, কে বলতে পারবে? হ্যাঁ, এটা যেহেতু এই যে পেমেন্ট টার্ম থেকে আমরা শিওর, পেমেন্ট টার্ম থেকে তো আমরা শিওর যেটা এলসির এখন যেহেতু এলসির ক্ষেত্রে দরকার আছে নাম্বার নাই, এখন এটা করণীয় কি? এটা কি ভুল নাকি সঠিক? না, অবশ্যই ভুল। এলসির ক্ষেত্রে, টিটির ক্ষেত্রে মাস্ট বি অ্যাকাউন্ট নাম্বার লাগবে। এলসির ক্ষেত্রে না হইলেও হয়, না চিটকোড থাকলে ওরা পেমেন্ট দিয়ে দেয়। যেহেতু আমার এটা এলসি, তাই আমার এখানে অ্যাকাউন্ট নাম্বার নাই। দ্যাট মিন্স এটিআই কিন্তু এটা ভুল না, কারণ এলসি ট্রান্সমিট হয় সুইফটে, এলসি কোনো অ্যাকাউন্ট নাম্বারে যায় না। পেমেন্ট যায় আপনার সুইফটের মাধ্যমেই যায়, টেলিগ্রাফিক ট্রান্সফারের মাধ্যমেই যাচ্ছে, বাট ওইটাতে একটা অ্যাকাউন্ট নাম্বার থাকে। যে অ্যাকাউন্টে ওই যে ব্যাংকে যাওয়ার পরে ওই অ্যাকাউন্ট হোল্ডারকে ব্যাংক কি করে? নোটিফাই করে যে তোমার একটা পেমেন্ট আসছে। সবাই বিষয়টা ক্লিয়ার? দেখেন আমার এখানে পেমেন্ট টার্ম যদি এই যে পেমেন্ট টার্ম 90 ডেজ ফ্রম দ্য ডেট অফ অ্যাকসেপ্টেন্স না হয়ে এখানে যদি টিটি হতো, এই যে দেখেন টিটি দেওয়ার সাথে সাথে আমাকে এখানে বলতেছে অ্যাকাউন্ট নাম্বার ইজ মাস্ট। মানে আপনার পিএ যদি এই মেসেজ যখন শো করবে অ্যাকাউন্ট নাম্বার যদি না থাকে, তাহলে কি আপনার পিআই রং, আপনার পিআই কারেকশন লাগবে। দেখেন পেমেন্ট টার্ম, আমি আমার স্টেটমেন্টে পেমেন্ট টার্ম দেওয়ার সাথে সাথে আমার পিআই এর কি কি থাকতে হবে সেটা কিন্তু আমার স্টেটমেন্টই শো করে দিচ্ছে। এটা ভালো না মন্দ? এটা খুবই ভালো, অবশ্যই ভালো, অবভিয়াসলি ভালো, অনেক সুন্দর হয়েছে। এটা নতুনদের জন্য একেবারে ইজি। আমার সাথে আমার আন্ডারে যে সকল নতুনরা আসে তারা প্রথম অবস্থায় খুব রিল্যাক্স অবস্থায় কাজ করে, তার রিজন হচ্ছে আমার এই স্টেটমেন্ট, আর কিছু না। বুঝছেন? এখন যেহেতু এই যে এটা এলসি, এখন আমাদের সুইফট নাম্বারটা বাধ্যতামূলক এলসির ক্ষেত্রে। এই যে সুইফট নাম্বার চলে আসলো। এরপরে ডক্স প্রেজেন্টেশন পিরিয়ড, এই পিআই এ কোনো ডক্স প্রেজেন্টেশন পিরিয়ড দেওয়া নাই, আমি আমার মন মতো করে একটা প্রেজেন্টেশন পিরিয়ড দিয়ে দিলাম। এটা যেহেতু চাইনা থেকে আনবো, 15 দিন মোর দেন আনার, অনেক বেশি।
15 দিন এনএফের থেকে অনেক বেশি। এলসি অ্যাপ্লিকেশন ডেট দিয়ে দিলাম, এই যে এলসি অ্যাপ্লিকেশন ডেট, এই ডেটটা দিচ্ছি আমার কেপিআই রেকর্ডের জন্য। শুনেন, ক্লাসের আর মনে 2-3 মিনিট আছে, ক্লাস শেষ হয়ে গেলে আমরা এই লিংকে আবার সবাই রিজয়েন করব, ঠিক আছে? এইটা আজকে শেষ করেই ছাড়বো আমরা। ওকে ওকে ঠিক আছে ভাই, আজকে প্রথম বলে একটু কষ্ট করি ভাই, আজকে ইম্পর্টেন্ট ক্লাস করতেছি, আজকে খুব ইম্পর্টেন্ট। আজকে আমরা প্রয়োজনে রিজয়েন করব। এলসি অ্যাপ্লিকেশন ডেট আমি কি করেছি, শিপমেন্ট এবং এক্সপায়ারি ডেট। দেখেন, শিপমেন্ট এবং এক্সপায়ারি ডেট, এই যে শিপমেন্ট এন্ড এক্সপায়ারি ডেট, আমরা জানি যে এলসি ওপেন হয় কোয়ার্টার বেসিসে, রাইট? জি, কোয়ার্টার বেসিসে। তাই আমি যে কাজটি এখানে করি সেটা করি, এই যে আমি যে এলসি অ্যাপ্লিকেশন ডেটটা দিছি না, এই এলসি অ্যাপ্লিকেশন ডেটের সাথে আমি এখানে আমার এক্সপায়ারি ডেটটাকে লিংক করে দিই। এক্সপায়ারি ডেটটাকে দেখেন আমি কিভাবে লিংক করি, যে দেখেন এখানে 13/1 হচ্ছে আমার এলসি অ্যাপ্লিকেশন ডেট, 13/4 হচ্ছে আমার এক্সপায়ারি ডেট। এই যে 13/4 যে এক্সপায়ারি ডেট, এখানে আমি কি করেছি, সূত্র দিয়েছি। সূত্রটা কি, না 13 না 12/4 হচ্ছে আমার এক্সপায়ারি ডেট। সূত্রটা কি, আমার অ্যাপ্লিকেশন ডে এর সাথে আমি আরো 89 দিন যোগ করে দিয়েছি, তাহলে আমার 1 কোয়ার্টার হয়ে যাচ্ছে। জি, দেখছেন কত সহজে এক্সপায়ারি ডেট বের হয়ে আসতেছে। শিপমেন্ট ডেটের ক্ষেত্রে আমি কি করি, এই এক্সপায়ারি ডেট থেকে প্রেজেন্টেশন পিরিয়ডটা বাদ দিয়ে দিই, বাদ দিলেই তো আমার শিপমেন্ট ডেট বের হয়ে যায়, রাইট? জি, এই যে বের হয়ে গেল। এরপরে শিপমেন্ট মোড, এপিআই শিপমেন্ট মোড কি ছিল, সি এবং এআর দুটোটাই, যেহেতু ঢাকা এয়ারপোর্ট বা চট্টগ্রাম দুই জায়গায় আমার শিপমেন্ট আসতে পারে, তাই আমি এখানে দিয়ে দিলাম শিপমেন্ট মোড সি এবং এআর। পার্শিয়াল শিপমেন্ট, দেখেন এখানে এপিআই ওরাই বলে দিছে পার্শিয়াল শিপমেন্ট এন্ড ট্রান্স শিপমেন্ট ইজ অ্যালাউড, এবং আমরা জানি ফরেন এলসির ক্ষেত্রে আমাদেরকে এই দুটোটা সব সময় অ্যালাউ দিতে হয়, রাইট? জি, এই যে দিয়ে দিলাম। এরপরে পোর্ট অফ লোডিং, পোর্ট অফ লোডিং এর ক্ষেত্রে আমি দিয়ে দিলাম এনি পোর্ট অফ চায়না, এন্ড ডিপার্চারের ক্ষেত্রে দিয়ে দিলাম আমাদের যে ডিপার্চার চট্টগ্রাম সিপোর্ট অবলিক ঢাকা এয়ারপোর্ট। এরপরে রইল টলারেন্স, আমার এই পিআই কোনো টলারেন্স নাই, তাই এই ঘরটা ব্ল্যাঙ্ক থাকবে। বাট এটা কি পিআই এ বাধ্যতামূলক? কোনটা টলারেন্স? হ্যাঁ, টলারেন্স না, বাধ্যতামূলক না। যদি চাই, যদি ওরা এগ্রি হয়, সাপ্লায়ার যদি চায়, মার্চেন্ট যদি চায়, ঠিক আছে আমি একটু বেশি আনতে সাপ্লায়ার দিতে চাই, এগ্রি দেখলে দিবে। হ্যাঁ, এই যে এইটাই, এই টলারেন্সটা আমরা সবাই এই কলটা কেটে আমরা নতুন একটা লিংক আমি শেয়ার করতেছি। নাজমুল ভাই একটু নতুন লিংক দেন, ওই লিংকে আমরা ঢুকে এই টলারেন্স থেকে কথা শুরু করি। হ্যাঁ, আর 1 মিনিট আছে তো, আমরা নতুন লিংকে লিংক করি। জি জি, ঠিক আছে। সবাই কি চলে এসেছি? শরফত ভাই সবাই এসেছি? হ্যাঁ হ্যাঁ, সবাই এসেছি ভাই। আচ্ছা, এই টলারেন্স থেকে শুরু করি। এই টলারেন্সটা আসলে সবথেকে বেশি কখন প্রয়োজন হয়? এই টলারেন্সটা সবথেকে বেশি তখনই প্রয়োজন হয় যখন সাপ্লায়ারের ভিতরে এই দুর্বিধা কাজ করে যে সে আসলে এই প্রোডাকশনটা, আমরা যে অর্ডারটাকে দিয়েছি সে যেটা প্রোডাকশন করবে, সবসময় আমরা জানি আমরা যা অর্ডার করি তার থেকে একটু বেশি সাপ্লায়াররা বা আমরাও যখন বিক্রেতা তখন কিন্তু একটু প্রোডাকশন বেশি করি না? কোয়ালিটি ইস্যুর কারণে যদি কোনো ফল্ট হয় তাহলে যাতে আমরা সঠিক পরিমাণ দিতে পারি, এই জন্য আমরা সবসময় প্রোডাকশন একটু বেশি করি। তো অনেক সময় দেখা যায় কোয়ালিটি ইস্যুতে যদি ইস্যু কম হয়, আমাদের পার্সেন্টেজ মানে প্রোডাকশনের কোয়ালিটি ইস্যু কম হওয়ার কারণে যদি দেখা যায় আমাদের গুডস সবই ভালো আছে, তখন এই যে বেশি শিপমেন্ট যখন আমরা করি, ইম্পোর্ট হোক আর এক্সপোর্ট হোক, বেশি শিপমেন্ট করার ক্ষেত্রে টলারেন্সের ফিলটা অবশ্যই আপনার পিআইএ ম্যান্ডেটরি। কারণ আপনার পিআইএ যদি আপনি বলাই না থাকে যে আপনি কম বা বেশি শিপমেন্ট করতে পারেন, কম করার ক্ষেত্রে এটা কখনোই ইফেক্ট ফেলে না। আপনি এলসি করছেন $10,000, আপনি শিপমেন্ট আনছেন $9,000, পেমেন্ট করছেন $9,000, এই যে $1,000 কম আনছেন, এটার কারণে বাংলাদেশ ব্যাংক আপনাকে কখনো প্রশ্নও করবে না, কোনো ব্যাংক কোনোদিন জিজ্ঞাসাও করবে না যে এই $1,000 আপনি কেন করেন নাই, রাইট? ঠিক। কিন্তু আপনি $10,000 এলসি নিয়ে আপনি আপনার শিপমেন্ট আসছে $10,001, এই যে অতিরিক্ত $1 আপনি কি যে পেমেন্ট করবেন, এই কারণে আপনার পিআইএ টলারেন্স থাকা বাধ্যতামূলক। কারণ এই টলারেন্স না থাকলে বাংলাদেশ ব্যাংক এন্ড আপনার এলসি ওপেনিং ব্যাংক কোনোভাবেই আপনাকে এই অতিরিক্ত $1 পেমেন্ট করার মতো অনুমতি দিবে না। টলারেন্সের বিষয়টা ক্লিয়ার করলাম। টলারেন্সের পরে দেখেন রেখেছি আমাদের ইন্স্যুরেন্স আমরা যে নিয়েছি সেই ইন্স্যুরেন্সের একটা রেকর্ড, যে কোন ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ইন্স্যুরেন্স নিলাম,
ইন্স্যুরেন্সের কাভার নোট বা অ্যাডেন্ডাম নাম্বারটা কি এবং ইন্স্যুরেন্সের ইস্যুইং ডেট, এটা কিন্তু আমাদের এলসিতে থাকে, যেই কারণে আমরা এটা এখানে রেকর্ডে নিয়ে নিলাম, বুঝছেন? বাস এই পর্যন্ত ইনফরমেশন আমার পিআইএ, এই যে এই পর্যন্ত যা ইনফরমেশন আছে, যে টলারেন্স পর্যন্ত, এই পর্যন্ত ইনফরমেশন ফিল করলেই আমার বের হয়ে যাবে আমার পিআইএ কোনো ভুল আছে কিনা। এই পিআইএ একটা জায়গায় ভুল বের হয়েছে, সেই ভুলটা কি ছিল? এই পিআইএ ভ্যালিডিটি ডেট ছিল না। সবাই কি ক্লিয়ার বিষয়টা? জি। তাহলে দেখেন, এই যে জাস্ট আমি একটা পিআই ধরে আমি জাস্ট কিন্তু আপনাদেরকে এন্ট্রি দিয়ে দেখালাম। এন্ট্রি দেওয়ার সাথে সাথে আমার কিন্তু ভুল বের হয়ে আসছে যে এই পিআই আসলে কি ইনফরমেশন আছে এবং কি নাই। এই পিআই ভ্যালিডিটি ছিল না। আমি চাইলে আরো বেশ কিছু ইনফরমেশন পিআই থেকে সরিয়ে দিতে পারতাম, বাট সেইভাবে রাখি নাই। একটা দিয়ে জাস্ট বুঝে দিতেছি যে এই স্টেটমেন্টটা আপনার জন্য কত ফলপ্রসূ। কোনো বুক কাটিং লাগবে না, কোনো গুগল থেকে সার্চ করা কোনো কিছু আর ডাউনলোড করে ডেস্কে ঝুলাতেও হবে না। প্রয়োজন আছে আর এইগুলার? এটা খুবই ইউজফুল। এই স্টেটমেন্টটা একটা সেমি অটোমেটেড স্টেটমেন্ট, যে স্টেটমেন্ট আপনাকে বলে দিচ্ছে কোথায় কি ইনফরমেশন থাকতে হবে। এইটার কিন্তু প্রায় 2 থেকে 3টা ফিল্ড আছে যেখানে সে আপনাকে মেসেজ দিচ্ছে যে আমাকে এই জায়গায় এই কাজটা করো, রাইট? এরপরে এলসি হয়ে গেলে, এই যে দেখেন এলসি হয়ে গেলে এখানে এলসি নাম্বার দিব, এলসি ডেট দিব, এলসি ভ্যালু দিব। এরপরে এটা যদি এই এলসিটা কোনো কারণে অ্যামেন্ডমেন্ট করি, অনেক সময় ভ্যালু ইনক্রিজ অ্যামেন্ডমেন্ট আমরা করি না, আবার অনেক সময় বেশ কিছু ক্লজ অ্যামেন্ডমেন্টও করি। তো অনেক সময় ম্যানেজমেন্ট কিন্তু আমাদেরকে প্রশ্ন করে বসে অমুক এলসি কেন অ্যামেন্ডমেন্ট হয়েছে, তখন কিন্তু আমরা কি করি, ফোল্ডার বা ফাইলটা খোঁজার পিছে দৌড়াই, এলসির অ্যামেন্ডমেন্টটা বের করে এরপরে জানি যে এটা কেন অ্যামেন্ডমেন্ট করছে, হিস্ট্রিটা খুঁজি। কিন্তু আমি কিন্তু এই টেকিংটা আমার স্টেটমেন্টেই রেখেছি। এই যে এইখানে আমি অ্যামেন্ডমেন্ট কেন করতেছি, ভ্যালু ইনক্রিজ হইলে আমি লিখে দিই ভ্যালু ইনক্রিজ, মানে এই অ্যামেন্ডমেন্ট করার রিজন ছিল ভ্যালু ইনক্রিজ। কোনো ক্লজ অ্যামেন্ডমেন্ট যদি থাকে, কি রিলেটেড ক্লজ অ্যামেন্ডমেন্ট করছি সেই রেকর্ডটা আমি এখানে রাখি। আমার স্টেটমেন্ট আমাকে প্রপার ডাটা দিচ্ছে, পরবর্তীতে ফাইলের পিছে দৌড়াতে হচ্ছে কম, আমার রিপোর্টিংটা হচ্ছে খুব ইজি। এবং একটা ঘর আমি রেখেছিলাম না যে কেপিআই এর জন্য, ওই যে পিআই রিসিভ ডেট, সবার কি মনে আছে সেই ডেটটা? এই যে দেখেন পিআই রিসিভ ডেট আপনাকে কিভাবে কেপিআই এ আপনার হিট করবে। এই যে দেখেন এইখানে কিন্তু এই যে আমার স্টেটমেন্টে আমার এই জিনিসটা আছে, যেটা থেকে আমার ডিপার্টমেন্ট হেড বা আমার যে বস, সে যখন প্রয়োজন তখন আমার এই স্টেটমেন্ট থেকে দেখে যে আমি একটা এলসি ওপেন করতে কতদিন সময় নিচ্ছি, একটা পিআই আমি পাওয়ার পরে কতদিনের ভিতরে এলসি ওপেন হচ্ছে। এইভাবে করেই তো আপনার বস আপনাকে মার্ক করবে আপনার কেপিআইটা, রাইট? যে আপনাকে যে কাজগুলো দেওয়া হচ্ছে সেগুলো আপনি কত দ্রুত সময় করতে পারতেছেন বা কত বেশি সময় নিয়ে করতেছেন, আপনার কেপিআই তো এইভাবেই সে নির্ধারণ করবে। তো এইখানে দেখেন আমি একটা সূত্র দিয়ে রেখেছি কেপিআই এ, এখানে দিয়ে দিলাম আমার এলসি ওপেনিং ডেট, এলসি কত তারিখে ওপেন হয়েছে বিয়োগ আমি কত তারিখে পিআই হাতে পেয়েছি, এই যে আমার পিআই রিসিভ ডেট, অ্যাপ্রুভ পিআই রিসিভ ডেট প্লাস 1 দিয়ে দিলেই, আচ্ছা এখানে যেহেতু এলসি ডেট নাই এই কারণে এখানে কোনো ডে আসে নাই। এই যে মনে করেন এলসি ওপেনিং ডেট, এটা আমি দিয়ে দিলাম 1/14, এলসি ওপেনিং ডেট দিয়ে দিলাম 1/14। তাহলে দেখেন এই এলসি ওপেন হইতে আমি কতদিন সময় নিছি, এটা কিন্তু এখানে আমার স্টেটমেন্টে শো করতেছে। দ্যাট মিন্স আমি একটা পিআই পেয়েছি 10 তারিখে, এলসি ওপেন করেছি 14 তারিখে, 10, 11, 12, 13, 14 টোটাল 5 দিন সময় নিয়েছি একটা এলসি ওপেন করতে। বুঝেছেন ওই অ্যাপ্রুভ পিআই রিসিভের ডেটটা রাখার রিজন? এরপরে আছে নরমালি আমাদের একেবারে সর্বশেষ এলসি করার পরে আমাদের কাজ থাকে কি, এলসি ইউডি করা। তো ইউডি করা হয়েছে কিনা বা ইউডি নাম্বারটা কি, সেটাই যে এলসি ওয়াইজ এখানে ইউডি নাম্বারটা আমরা এখানে মেনশন করে রাখি, ইউডি নাম্বার এবং ডেট। আর এটার পরে এই ফাইল রিলেটেড যদি কোনো রিমার্কস বা নোটস থাকে সবশেষে এখানে সেই রিমার্কস বা নোটগুলো এন্ট্রি করে রাখি, যেটা ভবিষ্যতে কোনো প্রয়োজনে লাগতে পারে, সেই রিমার্কস এবং নোটসগুলো সবশেষে আমি এইখানে এন্ট্রি করে রাখি। এই হলো আমার এলসি স্টেটমেন্টের পুরা ফরম্যাট, যেখানে আপনার রিপোর্টিং, কেপিআই এবং সেমি অটোমেটেড কাজ সব কিছু হয়ে যাচ্ছে ইজিলি।
এবং ইউডি কাজের জন্য আপনার এখানে কাজ আগানো আছে। এই যে আপনি যে এইখানে প্রতিটা পিআই এর প্রতিটা ইনফরমেশন ডিটেলভাবে যে এন্ট্রি দিয়েছেন, পরবর্তীতে এটা আপনাকে ইউডি করতে খুবই সহায়তা করবে। ইউডি কাজের সময় পরবর্তীতে কাজ হচ্ছে আপনার খালি এখান থেকে কপি পেস্ট করা। সবাই কি বিষয়টা ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। আমরা কিন্তু এই যে একটা পিআই এর এই যে গুডস ডেসক্রিপশন বা আইটেম ডেসক্রিপশন যেটা থাকে সেটা কিন্তু আমরা এন্ট্রি দিই, কেউ না কেউ এটা এন্ট্রি দেয়। ইউডি টিম যখন ইউডি করে সে এন্ট্রি দেওয়া ছাড়া কিন্তু এটা কাজ করতে পারবে না। কিন্তু আমরা সবসময় ওই যে এইভাবে কষ্ট করেই কাজ করি, আমাদের যে সকল ডাটা এন্ট্রি দিতে হচ্ছে সে সকল ডাটা যদি আমরা স্টেটমেন্ট বেস করে রাখি, পরবর্তীতে এটা কিন্তু আমাদের রিপোর্টিংয়ের জন্য অনেক বড় একটা উপকার করে। এই স্টেটমেন্টগুলো যদি একবার ব্যবহার করা শিখে দেন তখন বুঝবেন যে এটা রিপোর্টিংয়ে আপনাকে কত উপকার যে করবে। কিন্তু আমরা বাংলাদেশে আমরা যেটা করি, স্টেটমেন্টটাকে যত সংক্ষেপে করতে পারি, লাইক পিআই পাইছি, পিআই ডেট, সেলস কোন সেলস কন্ট্রাক্টের এগেনস্টে করতেছি সেইটা, এই পিআই কি আইটেম আছে সেইটা, শিপমেন্ট ডেট কি, এক্সপায়ারি ডেট কি দিয়ে এলসি নাম্বার দিয়ে স্টেটমেন্ট ক্লোজ করে দিই, রাইট? এরপরে কিন্তু এইখানে আমি যতগুলো ডাটা এন্ট্রি করেছি এই প্রতিটা ডাটা এন্ট্রির কাজ কিন্তু হচ্ছে, ইউডিতে গিয়ে হচ্ছে। যদি কোনো রকমের কোনো প্রয়োজন পড়তেছে বা রিপোর্টিং করা লাগতেছে তখন কিন্তু এগুলো খুঁজে খুঁজে করতে হচ্ছে, কিন্তু আমরা স্টেটমেন্টে রেকর্ড রাখতেছি না। যেটা একবার স্টেটমেন্টে যদি আমরা রেকর্ড রাখি, পরবর্তীতে এই ইউডি বলেন, রিপোর্টিং বলেন, সব কিছু কী হয়ে যায়, ইজি হয়ে যাচ্ছে। সবাই বিষয়টি ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। আমি